স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই যে আয়োজন, এই নিয়মিত আয়োজনে আমরা সাধারণত খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আলাপ করি এবং একই সঙ্গে সেই খবরের সাথে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেই সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো জানান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিচ্ছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আশা করি এক এক করে সেগুলোতে নিয়ে আমরা আলাপ করতে পারবো। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং আপনি আছেন আমাদের সঙ্গে, বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এই পুরো আয়োজন জুড়ে পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন এবং আমরাও তাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবো। মূল আলাপে যাওয়ার আগে যথারীতি আমরা কতগুলো অনলাইন পোর্টালের খবরের শিরোনাম দেখে নিতে চাই। শুরুতেই দৈনিক প্রথম আলো। মাদুরো, নিকোলাস মাদুরো এখন সন্ধ্যার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু এবং একটু আগের আপডেট এসেছে। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে তাকে এবং তার স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে এবং একই সঙ্গে একটা ছবি দেখানো হচ্ছে। আমরা জানি না এই ছবিটা এআই কিনা, সেটা নিয়েও কথা হবে নিশ্চয়ই। যাই হোক, দ্য গার্ডিয়ানের কিছু বিশ্লেষণ আছে। একই সঙ্গে আমরা বগুড়ায় বাতিল হলেও ঢাকায় বৈধতা পেলেন। মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রের সম্ভাবনা আছে, কারণ আজকে দিনভর আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে অনেক কথা হয়েছে এবং সবচাইতে সমালোচিত এবং আক্ষেপ হওয়ার মতো একটা বিষয় হচ্ছে আমাদের ক্রিকেটার মুস্তাফিজের ঘটনা। নিলামে 9,20,00,000 রুপি তিনি আসলে সিলেক্ট হয়েছিলেন সেই রুপিতেই এবং খেলতে নামার আগে মোটামুটিভাবে একটা তোপের মুখে কিছু মৌলবাদী গোষ্ঠী তোপের মুখে আসলে নথি স্বীকার করে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দিতে হলো মুস্তাফিজকে। কিন্তু প্রশ্ন উঠছে তিনি তার টাকাটা পাবেন কি না এবং মুস্তাফিজের সাথে কেনই অন্যায়টা হলো এবং ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেটের যে সম্পর্ক সেটাই আসলে শেষ হয়ে গেল কি না সেটা নিয়েও কথা হবে। বাংলা ট্রিবিউনটা একটু দেখি। নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরো দম্পতিকে। এই আপডেটটা নিয়ে কথা নিশ্চয়ই বলবো। নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেই বিষয়টা নিয়ে এতদিন আসলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, এখন স্পষ্ট করে সেটা উল্লেখ করা হয়েছে। এটা একটা আশাবাদের খবর নিশ্চয়ই। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক অঙ্গনের নানা খবর নিয়ে তো প্রতিবেদন দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউনে, সেগুলো নিয়ে আশা করি কথা বলবো। সবশেষ বিডি নিউজ 24টা একটু দেখার চেষ্টা করি। যেটা আসলে বলছিলাম যে যথাযথ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। একটু আগে ট্রুথ সোশ্যালে এই স্ট্যাটাসটা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি শেয়ার করে ট্রাম্প জানালেন মাদুরো যুক্তরাষ্ট্রের ইওজিমা জাহাজে রয়েছে, যেটা আসলে মারে লাগো তার যে নিজস্ব এলাকা, সেই এলাকায় ট্রাম্পের নিজস্ব এলাকায় বা বাসভবন যেটাই বলা হোক না কেন সেখানে আছেন। আমরা আলোচনা করব নিশ্চয়ই, আন্তর্জাতিক অঙ্গনের আলোচনাটা আমাদের শেষ ধাপে থাকবে। তার আগে আমরা আসলে দেশের রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে শুরু থেকেই তো আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম এবং একই সঙ্গে অনলাইনে এই মুহূর্তে আমরা পাবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আমরা পেয়ে যাবো আশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, তিনিও তো আমাদের সঙ্গে আছেন এবং ধাপে ধাপে আরও অতিথিরা যুক্ত হবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। আশা করি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার সুযোগ আপনাদের সঙ্গে হবে। যেন সিরাজুল ইসলাম, শুরুতে আপনার কাছে একটু আসি। মানে একটা বিষয় তো আজকে লক্ষণীয়, আমরা দেখলাম যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে বেশ উৎসব মুখর। মানে একটা নির্বাচনের আগে এমন উৎসব যে প্রার্থীরা আসবেন, তাদের মনোনয়নপত্র বৈধ হলো কি হলো না সেটা নিয়ে তারা দল বেঁধে আসবেন, স্লোগান থাকবে, একটা রাজনৈতিক কালচার যেটা একটা দীর্ঘ সময় আমরা দেখিনি। আজকে আমরা দেখলাম 63 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটারও পেছনে কিছু কাহিনী আছে, হয়তো পরবর্তীতে সেটা আপিল করবে এবং সেটা ঠিকঠাক হয়ে যাবে। কেমন লাগলো আসলে এই উৎসবটা? ধন্যবাদ রাজীব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত পাপিয়া এবং ইসলামী আন্দোলনের নেতাকে, সাথে সাথে অন্যান্য যারা যুক্ত হবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে রাখছি। একই সাথে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ৭১ জানালের যত দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে। আপনার প্রশ্নের জবাবে যে কথা বলবো সেটা হচ্ছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই উল্লসিত, খুশি, আনন্দিত এই কারণে যে দীর্ঘদিন পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ভেতর দিয়ে সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হবেন এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশ নতুন করে গণতন্ত্রের ধারায় ফিরবে এবং সাথে সাথে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, দেশের মানুষের সত্যিকারের
যে উন্নয়নটা দীর্ঘদিন ধরে মানুষ চেয়েছে বা চায়, সেগুলোর একটা ব্যবস্থা হবে আমরা আশা করতে পারি। এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই করা, কিছু বাতিল হওয়া, তারপরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের আসা, তাদের পক্ষে স্লোগান, এসবই আমাদের নির্বাচনের কালচার, নির্বাচনের অংশ, এবং এটাই স্বাভাবিক সৌন্দর্য, এবং এটাই নির্বাচনের যে নির্বাচন কেন্দ্রিক যে ঈদ উৎসবের মতো যে ভালো লাগা, উচ্ছ্বাস, উদ্দীপনার যে ব্যাপারটা, এটা স্বাভাবিক একটা পার্ট। এটা এগুলো যদি না হয় তাহলে আসলে আমাদের নির্বাচনই হয় না। এই বিষয়গুলো উধাও করে দিয়েছিল এই যে বাংলাদেশে গুম খুনের যে নৈরাজ্য প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা সরকার, ঠিক এই নির্বাচনের এই উৎসব, আমেজ, উচ্ছ্বাস, আনন্দ, এগুলোকেও গুম করে দিয়েছিল এই ফ্যাসিবাদী সরকার। সেক্ষেত্রে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি এই গুম হয়ে যাওয়া আনন্দ, উচ্ছ্বাস আমাদের মাঝে আবার ফিরে এসেছে। আমরা সবসময় বলি, এবং এটা খুব চর্চিত বিষয়, যে বাংলাদেশের যে কোনো নির্বাচন, শুধু সংসদ নির্বাচন না, একবারে ইউনিয়ন পর্যায়ের যে একটা নির্বাচন, যেটা সেই নির্বাচন অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনার ভেতর দিয়ে হয়ে থাকে। ঈদের আমেজ বয়ে যায় দীর্ঘদিন ধরে। আমরা ছোটবেলা থেকে মানে এই যে 2008 সাল সর্বশেষ যে নির্বাচন ছিল, 2008 সালের নির্বাচনেও অনেক ঘটনা ঘটেছে, প্রচুর কারচুপি হয়েছে। ওই নির্বাচন অবশ্যই ফেয়ার ছিল না, আমি কখনোই বলিনি, কখনো বিশ্বাসও করি না। ওই নির্বাচন অবশ্যই ফেয়ার ছিল না, ওটা অবশ্যই সাধারণ নির্বাচন ছিল, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ছিল, এটা পরিষ্কার এখন। আর আমি তখন থেকেই বিশ্বাস করি, কারণ ওই সময় বিএনপি মাত্র 30 সিট পাওয়ার মতো অবস্থায় ছিল না। সেক্ষেত্রে ওটা কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের আমেজ ওখানেই শেষ করে দেওয়া হয়েছে। তো এতদিন পরে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, নতুন করে দেশের নির্বাচন হতে যাচ্ছে, যে উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ দেখছি, এই আনন্দ, এই উচ্ছ্বাস উদ্দীপনার ভেতর দিয়ে জাতীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, আমরা সেই প্রত্যাশা। কারণ নির্বাচনটা ঐতিহাসিক সবাই বলছে, এবং ঐতিহাসিক নির্বাচন ঐতিহাসিক হয়ে থাকবে, সেটা নিয়েও আমরা প্রত্যাশা থাকবে। অনেক বিষয় নিয়ে কথা হবে। আমি এখানে একটু অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপি আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই, এবং শুরুতে একটা খারাপ খবর একটু দর্শকদেরকেও জানাতে চাই, এবং আপনি তো জানেনই সেটা, যে যশোর পৌর বিএনপির ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করেছে। মাথায় গুলি করা হয়েছে, ঠিক ওসমান হাদিকে যেভাবে আসলে ফায়ার করা হয়েছিল, অনেকটা আমি পড়ছিলাম খবরটা ঠিক সেরকমই। আমি তো নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে কথা বলবো, কিন্তু এই খবরটা সবার আগে আমার চোখে পড়লো। আপনি একটু বলবেন কেন এটা হচ্ছে, কে বা কারা কাজটা করেছে, সেটা এখন পর্যন্ত আসলে পরিষ্কার না, কিন্তু আপনি তো রাজনীতিবিদের আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা নিয়ে একটু বলবেন আসলে। আজকে নির্বাচনের নমিনেশনের ফাইনালের বিভিন্ন যে ব্যাপারগুলো হয়েছে, তো এই নমিনেশন ফাইনাল তো না, মানে বৈধ অবৈধ। জি, তা আমি সারাদিনের যে জিনিসটা বিশ্লেষণ করে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, যে জামাত ইসলামের যেমন চট্টগ্রামের বাতিল হয়েছে, আপনার বৈধ হয় নাই। উনি কিন্তু এর আগে এমপি ছিলেন 8 থেকে 14 পার্লামেন্টে, আমিও সেই পার্লামেন্টের এমপি ছিলাম। উনি একটা এমপি হিসেবে তো প্রথম না, অভিজ্ঞ মানুষ। তো তার যে কারণে বাতিল হলো, এবং বাতিল হলো কি কারণে, উনি দীর্ঘ প্রেস কনফারেন্সে আসল কথাটা একবারও বলেননি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে প্রশাসনের তরফ থেকে যে কারণটা বলা হয়েছে, সেটা একটা জেনুইন কারণ, যে আমার যদি ট্যাক্স বাকি থাকে, যে বাড়িতে থাকি, কিংবা কারেন্টের বিল বাকি থাকে, কিংবা ব্যাংকে কোনো লোন বাকি থাকে, তো সেটা আদালতে আমি গেলে সেই কাগজ দেখালে তো হবে না, আদালতের অর্ডার তো দেখাতে হবে যে সেটা স্টে হয়েছে, কিংবা ব্যাংকে সেটা পরিশোধ করেছে। এইটা যদি না দেখায়, তাহলে কি রিটার্নিং অফিসার কখনো সেটাকে বৈধ বলে গণ্য করতে পারে? 42 লক্ষ টাকার একটা ব্যাপার তো এটা তো বৈধ বলে গণ্য করতে পারে না। অথচ এমন একটা ব্যাপার হলো যে প্রশাসনকে দোষারোপ করা হচ্ছে যে ইল্লিগালি তার নমিনেশনটা বাতিল করা হয়েছে। আমি ওই ভদ্রলোককে, যেহেতু আমরা একই পার্লামেন্টের এমপি ছিলাম, পাশাপাশি বসতাম, তো তার কথার সাথে প্রশাসনের সাথে আমি একটু অবাক হয়ে গেলাম, যে কাগজপত্র এটা সেটার ফল থাকতেই পারে, আপিল করা জায়গা থাকতে পারে, কিন্তু এরকম এখন থেকে প্রশাসনকে পক্ষপাতের ভিতরে একটা ফেলে দিল বাতিল হওয়ার ব্যাপারে। এটা একটা গেল। আর দ্বিতীয় যেটা ব্যাপার, যে আপনি হাসনাত আব্দুল্লাহ যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে সে এতদিন আওয়ামী লীগের দোসর বলে আওয়ামী লীগের ওইখানকার এমপি কি মন্ত্রীর একটা দোসরকে নিয়ে এসে গেছে,
এবং সে যে বডি ল্যাঙ্গুয়েজটা করলো, আসলে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়া এক জিনিস, আর এলাকায় যখন আমি জনপ্রতিনিধি হতে যাব তখন আমার যে ভাব গাম্ভীর্য, এবং এইটা তো আমার ওই ছাত্র রাজনীতির ল্যাঙ্গুয়েজ, বডি অ্যাপিয়ারেন্স কিন্তু চলে না। ওইখানে কিন্তু এমন একটা ব্যাপার যে বিএনপির প্রার্থীকে জোর করে সে নমিনেশনটা অবৈধ ঘোষণা করাবে, এই অ্যাটিটিউডটাও কিন্তু নির্বাচনের শুরুতেই, মানে বৈধ অবৈধতেই কিন্তু এই পরিস্থিতি। আচ্ছা, তারপরে থার্ড আমি আসি যে আমার দলের একজনকে মাথায় গুলিবিদ্ধ করে মারা গেল, হত্যা করা হলো তাকে। হত্যা নিয়ে আমি কে করছে না করছে এই বিষয়ে আমি একজন আইনজীবী হওয়ার কারণে আমার মন্তব্য করাটা নিষ্প্রয়োজন, একদম, এটা তদন্ত করবে, সেখানে আমার ইয়ে নেই। কিন্তু আমার সার্বিক পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে ওই নির্বাচন ভণ্ডুলের যে একটা ব্যাপার, এইটার আমি কিন্তু আলামত এখন পর্যন্ত না পাওয়া না, আমি ক্ষুদ্র ক্ষুদ্র আলামত আমার কাছে আমার দৃষ্টিতে আমি পরিলক্ষিত করছি যে নির্বাচনটা না হওয়ার দিকে ধাবিত করার যে একটা প্রচেষ্টা সেই চেষ্টা একটা অংশ হতে পারে। আমি একটু বড় আলাপ করব, বিরতির পর ফিরে এসে আমি ছোট করে শায়েস্তা তারেক আপনার কিছু আঁকতে চাই। ওসমান হাদিকে যখন আসলে গুলিবিদ্ধ করা হলো তখন আপনারা তো বটে, প্রায় সমস্ত রাজনীতিবিদ যারা আছেন তারা বলছিলেন যে এটা একটা নিরাপত্তা ইস্যু, কারণ এভাবে দিনে দুপুরে কাউকে যদি গুলি করা হয়। আজকে আমরা কথা বলছি যশোর পৌর বিএনপির ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে, তাকেও গুলি করা হয়েছে। নির্বাচনের মাঠে ইসলামী আন্দোলন পরিচিত নাম, আপনারাও পরিচিত মুখ, নিরাপত্তা ইস্যুটা তাহলে কতটা ভাবাচ্ছে নির্বাচনকে ঘিরে? আর এইটা নিয়ে আর একটা কথা বলি, দেখেন হাদি, আমি বললাম তো যে হাদি আমার খুব প্রিয় একটা ছেলে, মানে দলমতের ঊর্ধ্বে যে একটা প্রিয় জিনিস থাকে, সর্বাধিক প্রিয় আমার একটা ছেলে, ওর আমার সবকিছু আমার ভালো লাগার একটা বিষয়। এখন দেখেন, বলতে হয় না, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে হাদির বোন এই যে মানে বিএনপি কে উপলক্ষ করে ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সবাইকে যে টেনে টেনে কথা বলছে, এই যে টেনে টেনে কথা বলাটা, এটা আপনি একটু মাথায় রাখবেন, কাইন্ডলি একটু মাথায় রাখবেন, কারণ আমি এটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। আমি শায়েস্তা তারেক একটা মন্তব্যটা নিয়ে নিতে চাই শুরুতে। জি, ধন্যবাদ আপনাকে। যারা এই আজকের আলোচনায় যুক্ত আছেন সহযোগী আলোচক হিসেবে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখছেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আজকে মনোনয়নপত্র বাছাই হলো বেশ উৎসব মুখর পরিবেশে, এটাকে আমরা স্বাগত জানাই, ইতিবাচক ভাবে দেখতে চাই। যেমনটি সম্মানিত সাংবাদিক সিরাজুল ইসলাম নেতা বলছিলেন, তার সাথে আমি একমত যে দীর্ঘদিন পর একটা উৎসব মুখর পরিবেশে আমরা আজকের দিনটি পার করতে পারলাম। এটা নিশ্চয়ই আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক। তবে একটি শঙ্কার কথা এর আগে আপনার এই অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে মাঠে প্রচুর অবৈধ অস্ত্র আছে। নির্বাচনী মাঠকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে এই অস্ত্র উদ্ধার করা প্রয়োজন, কিন্তু অস্ত্র উদ্ধারের সারা দেশব্যাপী কোনো ব্যাপক অভিযান কি আমরা লক্ষ্য করেছি? তা লক্ষ্য করি নাই। যার কারণে আজকে যে ঘটনাটি ঘটেছে, এমন ঘটনা সামনে যদি আরো ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাহলে যারা ভালো মানুষ, যারা ভালো রাজনীতি করতে চায়, তাদের তো ঘরে লুকিয়ে থাকা ছাড়া নির্বাচনী মাঠে নামার কোনো অবকাশ থাকবে না। এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে থেকে যাবে। কেন তারা অস্ত্র উদ্ধার করতে পারলেন না, কেন তারা অস্ত্র উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করতে পারলেন না, সেই ব্যাখ্যাটাও কিন্তু এখনো পর্যন্ত তারা আমাদের সামনে পরিষ্কার করেননি। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপকভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়োজিত তারা করতে পারলেন না, এই প্রশ্নটি কিন্তু সকল মানুষের অন্তরে আছে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। খুব চমৎকার বক্তব্য। সবশেষ একটা মন্তব্য আপনার কাছ থেকে জনাব সিরাজুল ইসলাম, তারপরে বিরতিতে যাব। এই যশোরে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয়ের প্রতি আমাদের নজর দেওয়া দরকার। একটা বিষয় হতে পারে যে এই সময় তো অনেক ঘটনা ঘটছে, আলটিমেটলি দেশে নিরাপত্তার যে ঘাটতি আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা বা নিরাপত্তা রক্ষার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের ভেতর থেকে যে কিছু ঘাটতি আছে বা তাদের প্রস্তুতিতে, তাদের কর্মকাণ্ডে, পদক্ষেপে দুর্বলতা আছে, তা পরিষ্কার। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেহেতু নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অপ্রতিদ্বন্দ্বী গ্রুপ
পাল্টা গ্রুপ, নানা রকম ব্যাপার থাকে। যশোরে কি ঘটেছে সেটা সময় বলে দেবে, এখনই বলা যাচ্ছে না। এটা একটা ব্যাপার থাকতে পারে। পাশাপাশি সবচেয়ে আশঙ্কার যে জায়গাটা আমার কাছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটা বানচাল করার জন্য কিন্তু কিছু মানুষের বা কিছু গ্রুপের বা কিছু শক্তির একটা আকাঙ্ক্ষা আছে, মনোবাসনা আছে, অথবা তৎপরতা আছে। এই সংখ্যাটা অ্যাডভোকেট পাপিয়াও বলছিলেন। তো সেই কথা, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই রকম একটা, দুইটা, পাঁচটা ঘটনার ভেতর দিয়ে কোনো চূড়ান্ত লক্ষ্যের দিকে কোনোভাবে আগানোর চেষ্টা হচ্ছে কিনা সেটাও বিবেচনায় রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে শাহিদ তারিক কিন্তু একটা পয়েন্ট বলেছেন যে মাঠে এখন অবৈধ অস্ত্র আছে। হ্যাঁ, আমি সেটার দিকে যাচ্ছিলাম যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, নির্বাচনের আগে প্রার্থীদের, তার সমর্থকদের এখানে নানা রকমের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন। তো জামাতের সাথে বিএনপির সাথে অন্যদের, জামাতের সাথে আবার অন্যদের, এরপরে ধরে যে প্রত্যেকটা আসনে এই যে এখনই তো আমরা বিদ্রোহী প্রার্থী দেখছি, জামাতের পক্ষ থেকে যে সমস্ত প্রার্থী ঘোষণা করা হয়েছিল তাদেরকে কাউকে বসিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আরেকজনকে বসিয়ে আরেকজনকে আনা হয়েছে। এখন এই যে সিট বন্টনের ভাগাভাগির ব্যাপারে নতুন করে দেখা গেলো যে আরেকজনকে বসিয়ে আরেকজন জোটের একজনকে দিয়েছে। এই যে অসন্তোষ, এই সমস্ত অসন্তোষগুলোও তো একসময় দানা বাঁধে। আমি একটা বিরতিতে যাই, তারপর এটা নিয়ে একটু আলাপ করবো না। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয় আমাদের সঙ্গে থাকবেন। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং ওসমান হাদির ইস্যুতে ছোট্ট একটি মন্তব্য আপনি করছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম, ওটা একটু শেষ করবেন। পাশাপাশি যেটা আজকে আমরা শিরোনাম করেছি যে বিএনপির অনেক প্রার্থী যারা আসলে স্বনামধন্য, মানে স্বনামেই পরিচিত, এবং তাদের কিছু ভোট আর আছে যারা আসলে তাদের উপর আস্থা রাখে, এরকম আমরা শুনতে পাচ্ছি। তারা বলছেন যে তারা ফিল করছেন ভোটারদের স্বার্থেই তারা দাঁড়াবেন, যে কারণে স্বতন্ত্র হিসেবে তারা দাঁড়িয়েছেন, কিন্তু তারা দলের প্রতি শ্রদ্ধাশীল, দল যে আদর্শে তাদেরকে বড় করেছে সেই আদর্শে তারা সারা জীবন থাকতে চায়, কিন্তু নির্বাচনটা তারা করতে চায়। এই যে একটা বিদ্রোহী মানসিকতা, কিন্তু একই সঙ্গে বলা যেতে পারে তাদের দিক থেকেও একটা যৌক্তিকতা আছে, সেটা আসলে বিএনপি কিভাবে সামলাচ্ছে, এই দুটো জিনিস একত্রে একটু বলবেন। জি। আচ্ছা, তার আগে আমি বলি, দেখেন যেদিন ওসমান হাদি মারা গেল, ওসমান হাদি কারো কাছে অপ্রিয় এরকম হওয়ার কোনো কারণ নাই। এবং মানে আমার মনে হয় ওর সার্বিক দিক থেকে একটা শত্রুরও অপ্রিয় হবে। এত ভালো, এবং ওর গুণ, মেধা, যোগ্যতা, বক্তৃতা, দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে ও হচ্ছে একটা সর্বজন বিদিত একটা জনপ্রিয় ছেলে। এখন প্রথম দিনকে দেখলেন যে কিভাবে ডাকসু প্রতিনিধি, মুক্তিযোদ্ধা বিধায়ক সম্পাদিকা একবারে যে শুরু করে দিল, মানে ঠিক মনে হচ্ছে যে একটা ওই অ্যাডামেন্ট অ্যাটিটিউড নিয়ে আসছে ওই কথাটা বলার জন্য। বডি ল্যাঙ্গুয়েজ এবং সবকিছু বিশ্লেষণ করলে এটা দেখা গেল। তারপর হাদির বোন, আমি শ্রদ্ধা রেখে বলতে চাই পরিবারটার প্রতি, যে উনি তো একটা অরাজনৈতিক মহিলা, ভদ্র মহিলা, কিন্তু সে যেভাবে একটার পর একটা অগ্নিমূর্তি ধারণ করে ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আব্বাস থেকে এবং মির্জা আব্বাস সাহেব এবং আমাদের বিএনপি নিয়ে যেভাবে মানে আক্রমণাত্মক এবং মারমুখী ভাবে বক্তব্য দিচ্ছে, এটা আমি নিশ্চিত যে এই বক্তব্য ওনার মনের না, এবং ওনাকে কেউ প্রমোট করছে এবং শিখিয়ে একটা এলোমেলো পরিস্থিতির উদ্ভব করছে। আবার সম্ভবত ফেসবুকে আজকে দেখলাম যে ইনক্লাব মঞ্চের প্রোগ্রাম আবার ওই বিভাগীয় শহরগুলোতে যাচ্ছে। তো যা মানেই তো একটা অরাজক পরিস্থিতি, এবং এটা একটা নির্বাচনের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করারই কিন্তু একটি অংশ। আর বিএনপি দেখেন, আমি 91 সাল থেকে নমিনেশন চাই। আমি নিজে মনে করি যে আমারও স্বতন্ত্র কোনো জায়গা থেকে একটা যদি দাঁড়াতাম, মানে আমি যেহেতু দুটো সিট থেকে চাইতাম, তো একটা সিট অন্তত পক্ষে আমি স্বতন্ত্র এমপি হওয়ার মতো যোগ্যতা, এবং সেখানে আমার সাংগঠনিক কর্মকাণ্ড ছাত্র জীবন থেকে আছে। কিন্তু আমি আমার জীবনের স্বতন্ত্র ভোট করলে দলের নমিনেশনে আমি যাব না, আমার প্রথম শর্ত। আর মনোনয়ন প্রত্যাশী হিসেবে পোস্টার ব্যানার লাগাবো না, এবং গুলশান আপ হিসেবে সাক্ষাৎকার দিতে যাব না। এরকম মানসিকতা পোষণ করে যদি আমি কোনোদিন অদূর ভবিষ্যতে দাঁড়াই, সেটা হবে আমার একরকম। কিন্তু আমি এখন মানে এই পর্যায়ে আমি নমিনেশন চাবো, চেয়ে না পাওয়ার কারণে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এই মানসিকতাটা ব্যক্তিগতভাবে আমার নাই, এবং আমি এটা সাপোর্টও করি না এই কারণে যে 15 বছর পর একটা নির্বাচন, এই নির্বাচনের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, ভালো মন্দ যাই হয়ে থাক, কেউ যদি যোগ্য না হয় তো সে হারবে, এখানে তো আর বলার কিছু লাগে না। তখন কেন্দ্র যারা নমিনেশন দিয়েছেন
তাদের সিদ্ধান্তটা এবং তদন্ত গবেষণার যে ব্যাপারগুলো জরিপ টরিপ এগুলো যে সঠিক ছিল না, ওনাদেরকে উপলব্ধি করার সুযোগটা দিতে হবে। তাদের হাতের যে ক্ষমতাটা, এটা আমি আমার নিজের হাতে নিতে পারি না মনোনয়ন প্রত্যাশী হিসেবে বোর্ডে যাওয়ার পর। এটা আমার স্বাভাবিক চিন্তা চেতনা। আর যে কোনো মানুষ নমিনেশন না চেয়ে, দলের ইন্টারভিউ বোর্ডে না যেয়ে, মনোনয়ন প্রত্যাশী না হয়ে দলীয় আমি একটা দলের হতে পারি, কিন্তু সেখানে স্বতন্ত্র দাঁড়ানোর সেটা একরকম গেল। কিন্তু দলের পোস্ট হোল্ড করে নমিনেশন জন্য ওয়েট করে ভাইবা নমিনেশন বোর্ডে যে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র দাঁড়াটা, এটা ব্যক্তিগতভাবে আমি দলের প্রতি আস্থার যে জায়গাটা, এটা থাকে না। এটা আমি আর দল আমাকে করতেই হবে এত অ্যাক্টিভলি, আমাকে নমিনেশন এমপি না হলে আমি এটা রাজনীতিবিদ আপনার যে পর্যবেক্ষণ বা আপনার যে ফিলোসফি সেটা আমরা জানতে পারলাম। রিয়েলিটি হচ্ছে বিএনপির অনেক নেতারাই আছেন যারা চোখ বন্ধ করে সেই জায়গায় দাপটের সঙ্গে জিততে পারেন বা সেই একটা চরম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, জানার পরও তারা আসনটাকে থেমে যাচ্ছেন দলের সিদ্ধান্ত অনুসারে। কিন্তু মুশকিল হচ্ছে যারা দাঁড়াচ্ছেন তাদের তো সামলানোর ব্যাপার, বোঝানোর ব্যাপার, নানা উদ্যোগ নেওয়ার ব্যাপার, সেটা আসলে বিএনপি কিভাবে সামলাচ্ছে সেটা এখানে বিএনপির চেয়ে হয়েছে কি, প্রার্থী 2-4 জায়গায় আমার নিজেরও জানা আছে যে আমার 2টো জায়গায় আমি রেখে নমিনেশন চাচ্ছিলাম। প্রার্থীটা আসলে বেসিক্যালি পলিটিক্যাল না, একবারে হুট করে পোষ্য কোটাতে নমিনেশন পেয়ে চলে গেছে। লালপুর বাগাতিপাড়ার কথা আমি বলি। এবং স্বাভাবিক রাজনীতির কালচারটা কি, অ্যাটিটিউডটা কি, কোন বিহেভিয়ার করলে আমি আমার প্রতিপক্ষ একই দলের আমি বসাতে পারবো কি, সবকিছু তো একটা মানে যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, ধ্যান ধারণা থাকলে দেন আমি অ্যাপ্লাই করব। কিন্তু আমি যদি অজ্ঞ হই, আমি তো কলাকুশল অ্যাপ্লাই আসলে করতে পারবো না। স্বাভাবিক কারণে দেখা গেছে তার ভাইও তার প্রতিপক্ষ। বুঝতে পারছি। আমি এই সময় আপনারা শেষ করব। সিরাজুল ইসলাম, যদি আপনি সংক্ষেপে। আমি এই ব্যাপারে পাপি আপার সাথে আরেকটু যোগ করে বলতে চাই যে এই বিষয়টাকে খেয়াল করি, সম্ভবত লক্ষ্য রেখে সম্ভবত দলের এখন তো চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে ব্যক্তিটাকে সেটা দেখার দরকার নেই, মার্কাটা কি সেটা দেখে ভোট দেন আপনারা। তার মানে এইটা হবে, যেহেতু জোটের আমরা বিএনপির 300 আসনে 300 জন প্রার্থী না, 600 জন প্রার্থী তো হতে পারে বা 900 প্রার্থী হতে পারে। প্রতি আসনে 2-4-5 জন করে প্রার্থী, খুব স্ট্রং প্রার্থী থাকতেই পারে এবং আছে বিএনপির যে পজিশন। কিন্তু এইটা করলে তো চলবে না। তাদের সাথে জোটের লোকজন ছিল, আন্দোলনে ছিল দীর্ঘ সময় ধরে, এখনো পর্যন্ত বিএনপিকে সাপোর্ট দিচ্ছে খুব স্ট্রংলি জোটের অনেক ব্যক্তি। তাদের দিকেও তো তাকাতে হবে দল হিসেবে, বিএনপি দায়িত্বশীল দল হিসেবে এগুলো দেখছে। এগুলো আমি সাংবাদিকতার জায়গা থেকে দেখছি। এখানে একটু ছোট একটা কথা বলতে চাই, যেটা তারেক রহমান সাহেব বলেছিলেন, ওইটার আবার অপব্যাখ্যা হয়েছে যে মার্কা দেখে ভোটটা ব্যক্তি, তাহলে ব্যক্তি এখানে কোনো ব্যাপার না। অর্থাৎ এইটা ব্যক্তির চরিত্র কি, ব্যক্তি লুটেরা নাকি দখলবাজ, সন্ত্রাসী না মাস্তান, এইটা নিয়ে অপব্যাখ্যা হয়েছে। কিন্তু এই জায়গায় আমি বলি, একটু পরিষ্কার করা দরকার, তারেক রহমান সাহেব এই জায়গায় বলতে চেয়েছিলেন যে দলের বিদ্রোহী প্রার্থী যাতে না হয়, দলের নেতাকর্মীদেরকে এইটা বলেছেন যে আমরা দল থেকে বা জোট থেকে যাদের নমিনেশন দেবো তাদেরকে ভোট দিতে হবে। সেখানে প্রথমে প্রশ্ন ছিল যে ধানের শীষ নিয়ে, অর্থাৎ জোট থেকে নির্বাচন করতে হবে। তখন ওই ভার্ডিকটা আসেনি যে যার যার দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তার আগেই সম্ভবত তারেক রহমান সাহেব বলেছিলেন যে যেহেতু আমরা আমাদের দলের প্রার্থী বসিয়ে রেখে হয়তো অন্য দলের প্রার্থীকে নমিনেশন দেবো, তখন প্রশ্ন আসবে যে আমরা তাকে ভোট দেবো নাকি যদি স্বতন্ত্র কেউ দাঁড়ায় তাহলে তাকে ভোট দেবো। তারেক রহমান সাহেব এখানেই আহ্বান জানিয়ে রেখেছেন যে আমরা যাকে দেব তাকে ভোটটা দিতে হবে। মূল মেসেজটা ছিল এটা। তা সেই জায়গা থেকে আমি মনে করি পরিষ্কার। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, কারণ আজকে অনেকগুলো ইস্যু, ছোট করে একটু জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন মানে নির্বাচনের মাঠে খুব পরিচিত একটি রাজনৈতিক দল, আগে থেকেই ছিল, কিন্তু এখন অনেক বেশি আলোচনায় আসছে। কারণ জামাতে ইসলামের সঙ্গে তারা আসলে যখন জোট তৈরি হলো, একটা উইন উইন সিচুয়েশন মাথায় রেখেই সেই জোটটা হয়েছিল। পরবর্তীতে সেই জোটটা আমরা হঠাৎ করে লম্বা হতে দেখলাম, এনসিপি সহ 3টা দল সেখানে যুক্ত হলো। শোনা যাচ্ছে জামাতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের একটা টানাপোড়েন চলছে। আমি মূল আলাপে যাওয়ার আগে একটু সিরাজুল ইসলাম, আপনি যদি কিছু জানতে চান। হ্যাঁ, আমার একটু প্রশ্ন জানার ছিল তারিক ভাইয়ের কাছে, যে তারিক ভাই, আমি জামাতের সাথে আপনাদের আসন কেন্দ্রিক একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে সামাজিক যোগাযোগের মাধ্যম, যেটা বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে, এ নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, অনেক ভিডিও কন্টেন্ট হচ্ছে, অনেক পোস্ট স্ট্যাটাস এ সমস্ত হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে
আরও 3-4 দিন আগে জামাতের পক্ষ থেকে এই জোটকে খুব হাইলাইট করা হচ্ছিল, অত্যন্ত প্রশংসার দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছিল। কিন্তু আজ 2 দিন হচ্ছে অন্তত যে জামাতের পক্ষ থেকেই, বিশেষ করে জামাতের যারা সমর্থক তাদের পক্ষ থেকে দেখছি যে ইসলামী আন্দোলনের সাথে এই জোট করাটা ঠিক হয়নি, আপনাদের প্রতি তাদের এক ধরনের মানে সন্দেহ দ্বন্দ্বের একটা পরিষ্কার বক্তব্য তাদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, এই জোটটা কি থাকবে না শেষমেশ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে আপনার কাছে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, এটাকে শেষ করি, তারপর আচ্ছা এই প্রশ্নটা শেষ হোক। হ্যাঁ, 7 থেকে তারিখ। জি জি, ধন্যবাদ। আসলে যে রাজনীতিতে যে কোনো সম্ভাবনার দুইটা দিক থাকে, এটা সফলও হতে পারে, এটা ব্যর্থ হতে পারে। জি আমরা একটি নির্বাচনী সমঝোতার দিকে অগ্রসর হচ্ছিলাম। এটা আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, আমরা জানি না আগামীকাল কি হবে, এটা হতেও পারে নাও হতে পারে। যখন ইসলামী আন্দোলন বা জামাতে ইসলামী বা অন্য কোনো দল যখন দেখবে যে তার রাজনৈতিক লক্ষ্য এবং অন্যান্য উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, তখন সে ওই পথে অগ্রসর হবে না, আর না হয় সে ভিন্ন পথ অনুসরণ করবে। এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই এবং আমরা আশাবাদী। আলোচনা চলছে, হয়তো ইতিবাচকও সিদ্ধান্ত হতে পারে, আবার নেতিবাচক সিদ্ধান্ত হতে পারে। উভয় ক্ষেত্রের জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু আমি এখানে একটি প্রসঙ্গ মানে জোর দিয়ে বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নেতা কর্মীদেরকে স্পষ্টভাবে বারবার শিখিয়েছে এবং এখনো আমি বলছি যে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের চরিত্র হননের কাজ কখনোই করব না, কারণ এটা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা করতে পারে না। হ্যাঁ, হতে পারে ছদ্মবেশী কেউ অথবা অন্য কেউ এই জাতীয় কাজ করতে থাকে, এতে রাজনৈতিক সংস্কৃতি ব্যাহত হয় এবং আমাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া এটা নষ্ট হয়। অন্য কেউ যদি আমাদের নেতৃবৃন্দকে আঘাত করে থাকে, আমি আমার নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরবেন এবং শালীনতার সাথে এর জবাব দিবেন। কিন্তু এখানে একটি প্রসঙ্গ আমাদের এর আগে আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধু তিনি উল্লেখ করেছিলেন যে বিএনপির সম্মানিত এখনকার চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে প্রার্থী দেখে ভোট না দিয়ে মার্কা দেখে ভোট দেওয়ার জন্য, প্রতীক দেখে ভোট দেওয়ার জন্য। আমরা তো আসলে এটাই চেয়েছিলাম। পিআর তো এটাই যে মার্কা দেখে ভোট দেন, তারপর দল নির্ধারণ করবে। যাই হোক, রাজনীতিতে কিছু বড় দল হিসাবে এই জাতীয় কিছু সংকট সমস্যা থাকবে। তবে একটা বিষয় অ্যালার্মিং, আমরা যদি সংসদ সদস্য হওয়াটাকে লাভজনক পদ মনে করি, তখন এটাকে কেন্দ্র করে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদেরকে পুরো রাজনৈতিক চরিত্রটা পরিবর্তন করতে হবে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। এই জায়গায় প্রশ্নটা হচ্ছে, তারিক ভাই, আপনারা যদি লাভজনক বিষয় মনে না করেন, তাহলে আপনারা তো ইসলামী দলের ইসলামী জোটের পক্ষ থেকে ইসলাম কায়েম এবং আল্লাহ কোরআনের আইন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা এই জোট করেছেন এবং সেইভাবে নির্বাচন করবেন। তো সেক্ষেত্রে কর্নেল ওলি এবং এনসিপির যারা সরাসরি ইসলামী আন্দোলনের সাথে, সংগঠনের সাথে যুক্ত না, তাদেরকে জোটে নিয়ে তাদেরকে দিয়ে কিভাবে ইসলামী আইন কানুন বা শরীয়তের বিধান চালু করবেন, এদেশে ইমপ্লিমেন্ট করবেন, এই প্রশ্নের জবাব কি হবে? যদি লাভজনক নাই হয় তাহলে এটা কেন হলো? নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। আমি যে বিষয়টি বলেছিলাম যে ব্যক্তি পর্যায় থেকে একজন ব্যক্তি যখন সংসদ সদস্য হওয়াটাকে তার জীবনের অন্যতম লাভজনক একটা ক্ষেত্র মনে করে, তখন অনেক বৈধ পন্থা বাদ দিয়ে অবৈধ পন্থায় সেটা আসলে কি রেজাল্ট হয় সেটা আমরা দেখেছি আসলে 2024-এ। আপনি যে প্রশ্নটি করলেন এখানে বোধহয় একটা জায়গায় ভুল আছে। আমরা শুরুর থেকেই আমরা এটা বলে আসছিলাম, যারা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক অন্যান্য শক্তিকেও আমরা আহ্বান জানিয়েছিলাম। জাগপার মতো দল এর আগেই আমাদের সাথে যুক্ত হয়েছিল, তারাও এখানে যুক্ত হয়েছেন, তারাও এখানে থাকতে পারেন। এখন আমি তো আমার মার্কায় নির্বাচন করব, আমি যখন আমার মার্কা নিয়ে মানে সংসদে যাব, তখন আমি আমার আদর্শের কথা বলবো। অন্য কেউ যখন অন্য কোনো মার্কা নিয়ে বলবেন, মানে আমি ওই যে হলফনামা বিষয়টা একটু পরে আসি, তার আগে ছোট্ট একটা বিষয়টা বলবেন। মানে জামাত ইসলামের সঙ্গে আপনাদের যখন আলোচনা হচ্ছে, আসন নিয়ে একটা সমঝোতার জায়গায় প্রায় আপনারা পৌঁছে গেছেন, সেই মাইন্ডসেট নিয়ে মোটামুটিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন কিংবা নির্বাচনের মুভমেন্টে যাচ্ছেন, তখনই নাটকীয়ভাবে আমরা দেখতে পেলাম এনসিপি এসে জোটে আসলো। যে কোনো কিছু রাজনীতি হতে পারে, আপনি একটু আগে বলছিলেন, কিন্তু সেটার জন্য তো জোটের শরিকদের সঙ্গে আলোচনা করতে হয়। এনসিপি যে জামাত ইসলামের সঙ্গে যে আসবে, এই তথ্যটা কি আপনারা জানতেন বা আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল?
দেখুন, এটা যেহেতু অভ্যন্তরীণ বিষয়, আমি অত ডিটেইল বলতে না, চাই না, যতটুকু তবে বলা যায় সাহিত্য থেকে যতটুকু আপনি বলা- বলতে পারেন। ততটুকু বলতে পারি যে জি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের আপত্তির একটা বিষয় ছিল, যে এখানে আমরা কোনো জোটে যাই নাই, আমরা কোনো নেতৃত্বে আমরা জোটবদ্ধ হই নাই। জি। অতএব এখানে সংবাদ মাধ্যমগুলি যে কথাটা প্রায় বলতো বা লিখতো, সেটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন জোট। এই হ্যাঁ। বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। কারণ হচ্ছে এখানে আমাদের আলোচনাটাই এরকম ছিল যে আমরা সবাই একটা নির্বাচনী সমঝোতা পর্যন্ত থাকব। এখানে নতুন কেউ এই সমঝোতায় যুক্ত হতে হলে সেটা আনুষ্ঠানিকভাবে আলোচনার ভিত্তিতে হতে হবে। হ্যাঁ, আলোচনা হয়েছে, খুবই সংক্ষিপ্ত আলোচনা আমরা জানতে পেরেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে একই টেবিলে বসে এই আলোচনার মাধ্যমে নতুন দল আসেনি। কিন্তু তারা যে আসুক, তারা আসাতে আমরা অখুশি নই, বা অন্য কেউ যুক্ত হওয়াতে আমরা যে মানে ক্ষুব্ধ, বিষয়টা কিন্তু এমন না। আমরা শুধু পদ্ধতিটার একটা একদম সুন্দর পরিষ্কার, হোক বরাবরের এটা মতো আপনি চেয়েছিলাম। পরিষ্কার করে উত্তর দিলেন। একটা বিষয় সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বলছিলেন যে এখন আসলে নেতাকর্মীদের খুব সাবধানে কথা বলতে হয়, কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছুই চলে আসে এবং কিছু কিছু গণমাধ্যমের সেই খবরগুলো যখন জনপ্রিয় গণমাধ্যমে পাঠকরা যখন পড়েন তখন আলাদা আলাদা পারসেপশনও তৈরি হয়। তেমন একটি খবর বোধহয় আমরা দেখছিলাম। আমার কাছে এরকম একটা খবর আছে যে আমরা দেখতে পাচ্ছি যে মুফতি ফয়জুল করিম মুফতি ফয়জুল করিম যে হলফনামা যে তার সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন, তাতে তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1176 টাকা আছে, এরকম একটা তথ্য আছে। কিন্তু তার স্ত্রীর কাছে আছে 187 ভরি স্বর্ণ। তো এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। তার স্বামীর আছে মাত্র 1176 টাকা, অথচ স্ত্রীর মালিকানাধীন 187 ভরি স্বর্ণ। এটা একটা কেমন যেন একটু ভারসাম্যহীনতা, অগ্রহণ, মানে কেমন যেন একটু মনে হয় খুব একটা যদি পরিষ্কার না। এটা একটা হ্যাঁ। ব্যাপার। আরেকটা প্রশ্ন আমার কাছে আছে। আমি এই প্রশ্নটা করছি শুধুমাত্র এই কারণে যে যেহেতু আল্লাহর আইন, শরীয়তের বিধান এবং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য এই জোট গঠন হয়েছে, এবং ইসলামী আন্দোলন বরাবর এই কথাই বলে আসছেন, তারা শরিয়ার আইন প্রতিষ্ঠা চালু করতে চান। তো 187 ভরি স্বর্ণ একজন ইসলামী আন্দোলনের নেতার স্ত্রীর মালিকানাধীন থাকা, এটা কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপার না বলে মনে হয়। আমি এটা এই কারণে বলছি সাহিত্যিকের তারিখ, এটা আমরা একেবারে ব্যক্তিগত আলাপটা আনতাম না, কিন্তু হলফনামা যেহেতু এসেছে, হ্যাঁ, হলফনামার প্রশ্ন, সেই কারণে আমরা প্রশ্নটা করেছেন। আমি আশা করব যে আপনার উত্তরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত উনি সর্বশেষ যেটা বলেছেন যে ইসলামী আন্দোলনের একজন নেতার স্ত্রীর এত ভরি স্বর্ণ থাকার বিষয়, উনি হয়তো বিষয়টা খেয়াল করেননি। আমাদের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিমাণ সম্পদ ছিল, সেই সম্পদের যে চাবি ছিল সেটা 187 ভরি না, এর চেয়ে বহুগুণ যোগ করলেও সেটা হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এত বেশি ছিল না, কিন্তু এখানে আমাকে উত্তরটা এখানে স্বামীর সম্পদের পরিমাণ কিন্তু সেই চিহ্ন কিন্তু দিচ্ছে না। আমি উত্তরটা দেই, তারপর আপনি ভুল ব্যাখ্যা যাবে। দেখুন, কারণ আমরা স্বর্ণ যখন থাকে আমাদের কাছে, আমরা স্বর্ণের জাকাত দিই। যদি স্বর্ণের জাকাত দেওয়ার পর সেই পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকে, তাই সেটা অন্যায় না। আপনি জানেন যে যারা পুরুষ, উনি ওনার ব্যাংক অ্যাকাউন্টে আছে এত, কিন্তু ওনার হাতে ক্যাশ টাকা আছে কত, ওইটা হয়তো আপনি উল্লেখ করেননি এখানে। এটা হয়তো আপনি দেখেননি, অথবা মানে আপনি মনে করেছেন যে এটা উল্লেখ না করলেও চলে। ওনার হাতে যে পরিমাণ টাকা, সেটা কিন্তু এই ব্যাংকে টাকার চেয়ে অনেক বেশি, সেটা উনি হলফনামায় উল্লেখ করেছেন। আমি স্বর্ণের জাকাতের কথা বলেছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, ইমাম আবু হানিফা অত্যন্ত বড় ধনী ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ইমাম বুখারী অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আর মহিলাদের কাছে যে স্বর্ণের যে এটা আসে, এটা কিভাবে আসে, এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা সবাই জানি। বিয়ের সময়, অন্যান্য ইয়াতে, সন্তানদের ইসের সময় প্রচুর স্বর্ণ উপহার হিসাবে আসে। এটা গেল এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি কি ছোট করে একটা তথ্য দিতে পারি আপনার অনুমতি নিয়ে, জনাব সাপ্তাহিক তারিখ? আমাদের কাছে যে প্রতিবেদনটা হলফনামার, সেখানে মুফতি ফয়জুল করিমের হাতে নগদ ছিল রয়েছে 31,12,047 টাকা, কিন্তু তার স্ত্রীর কাছে নগদ রয়েছে 7,20,000 এবং একই সঙ্গে স্ত্রীর মোট সম্পদের পরিমাণ 3,41,65,000। এবং আমি এখানে ছোট্ট একটা পয়েন্ট যুক্ত করে দিতে চাই তারি ভাই, আপনার মনে আলোচনা সুবিধা হবে, তাহলে আর একটু বিস্তৃত আলোচনা শুনতে চাই আপনার কাছে। এই জন্য আমাদের সামনে যেমন হযরত উসমানের আদর্শ রয়েছে, আমাদের সামনে কিন্তু তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে।
নবী রাসূল সবারই পীর আছে। পয়গম্বর সবার আপনি সাথে আপনি তুলনা রাসূল হয়েছে। জি সাল্লাল্লাহু জি আলাইহি জি প্লিজ, সাল্লামকে আমি যেটা উদাহরণ বলতে দিয়ে- চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আপনি প্লিজ। জি, অবশ্যই বুঝতে পেরেছি। আমাকে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, না হয় জি। বুঝবো যে এই আলোচনাটা তৈরি করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত উল্লেখ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করার কোনো অবকাশ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ইসলামের জন্য সবচেয়ে বেশি ব্যয়িত হয়েছে, বিভিন্ন সময় ব্যয়িত না না, হয়েছে। এখানে খাটো করে আর হচ্ছে না, এখন- প্লিজ এখানে খাটো করে আমি- হচ্ছে না, না, আমরা রেফারেন্স খাটো হিসেবে করছি আসছে না, আর কি। আমরা আমাকে বলছি যে বলতে আদর্শটা দিন। তো হ্যাঁ, রাসূলেরও বলতে দিন। আছে। হ্যাঁ হ্যাঁ জি বলুন। আমাকে দয়া করে বলতে দিন। তো এখানে পুরুষের সম্পদ বিনিয়োগ হয়, পুরুষের সম্পদ বিনিয়োগ হয়, কিন্তু মহিলাদের অধিকাংশ সময় আমাদের দেশে ওই সম্পদ বিনিয়োগ আমিরের সম্পদ বিভিন্ন জায়গায়, নায়েবে আমিরের সম্পদ বিনিয়োগ অবস্থায় আছে, সেটা তো আলাদাভাবে হলফনামায় উল্লেখ আছে যে জি। অন্য কোথায় বিনিয়োগ আছে। অতএব সেইগুলোকে উল্লেখ করতে হবে। এবং মহিলার কাছে সঞ্চিত থাকা এটা ইসলামের দৃষ্টিতে না অপরাধ, না সামাজিক দৃষ্টিতে অপরাধ, কোনোভাবেই অপরাধ না। অথচ আপনি এক একজনের সম্পদ শত কোটি টাকার উপরে, কই আজকে তো সেই প্রসঙ্গ উত্থাপিত হলো না। শত কোটি টাকার উপরে, হাজার কোটি টাকার সম্পদ এক একজনের আছে, এবং শুধু এমপি হওয়ার পর তার সম্পদের পরিমাণ বেড়েছে 600 গুণ 700 গুণ। আজকে তো সেই বিষয়গুলি আলোচনার এটা আপনাদের কাছে আমি জানি না, হয়তো আপনাদের কাছে এটা মনে হয়েছে যে এটা হয়তো না, আলোচনায় এটা আসা ইসলামী দরকার। আন্দোলন ধন্যবাদ বাংলাদেশ আপনাকে। বলেই প্রশ্নটা উঠছে, মানে যারা খারাপ সেই রেফারেন্সগুলো তো আমরা টানতে পারি না, কিন্তু ইসলামী আমি আন্দোলন খারাপ বলছি বাংলাদেশ না। যখন নামটা আমি বলছি না, তখনই সম্পদ আসলে থাকা প্রশ্নগুলো কিন্তু ওঠে আর খারাপ কি। জি। নয়। সম্পদ থাকা কিন্তু খারাপ এবং না, আপনি এমন খুব নয়। চমৎকার করে বিষয়টা পরিষ্কার করেছেন। আমি এই আলাপটা এখানে শেষ করব, সবশেষ মন্তব্যটা অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপি আপনার কাছ থেকে নিয়ে আলাপটা শেষ করব। জি আমি এখানে শাহ ইফতিকার ভাইয়ের সাথে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাদের কোনো কিছু হলে আপনার নবী রাসূল পীর পয়গম্বর সমস্ত কিছু টেনে নিয়ে আসেন, তো এই যে টেনে নিয়ে আসাটা ওইটাও কি যথার্থ? কিছুক্ষণ আগে আপনি বললেন যে এমপি লোভ লালসার কারণে এমপি হতে চায়। আমি পাপিয়া তো লোভ লালসার কারণে এমপি হতে চাই না। আমি সুপ্রিম কোর্টের একজন কর্মজীবী মহিলা, তা আমার তো টাকা পয়সা রোজগারের জন্য আমি ডিপেন্ড না কারোর প্রতি। আমাকে আমার যদি সারা প্রশ্ন জীবনের করেছেন, একটা আমি ইচ্ছা ছিল উত্তরটা দিব। যে আমার সততা, আমার আমার শুনুন, ত্যাগ, আমার তারপরে- স্যাক্রিফাইস, মামলা হামলার কারণে আমি আমার ত্যাগের স্বীকৃতি হিসাবে আমি একটা নমিনেশন নেব সরাসরি নির্বাচনের। তো এই যে একটা আমার মনোবাসনা, এইটা তো আমার দুর্নীতি করার জন্য না, করাপশন করার জন্য না। একেবারেই না, একেবারেই না, একেবারেই না। ঠিক আপনি আছে, যে তো প্রশ্ন এগুলো করেছেন এই উত্তরটা আমি সবসময় দেই। গণহারে যে এমপি এই- মানে চুরি ডাকাতি, না, 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 এমপি না, না, মানে এটা কিন্তু আমি বলিনি। ধাপ্পাবাজি, এটা এমপি কিন্তু মানে আমি বলিনি। মিথ্যাচার, এই ধরনের এটা আমি বলিনি। একটা ঢালাও মন্তব্য করাটা মোটেও ঠিক না। গয়না আছে, ঠিক আছে, মেয়েরাই গয়না পরবে, মেয়েরাই সাজবে। তার স্বামী তার স্ত্রীকে 500 ভরি গয়না দিয়ে সাজানোর এখতিয়ার সামর্থ্য থাকলে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এত একবারে পীর পয়গম্বর ওলি আউলিয়া নবী রাসূল সবার দৃষ্টান্ত টানার এই আমরা মানব সমাজের আমার মনে হয় যে মানুষের আমাকে উত্তরটা এত প্রয়োজন নাই তো। আচ্ছা, আমাকে আমরা যদি আলাপটা শেষ করি, একটা- সব শেষ ছোট করে 1 মিনিটের মধ্যে একটু শেষ করবেন সাহেব থেকে তারিখ। আমি হ্যাঁ আমি উত্তরটা দিয়ে দেই, কারণ হ্যাঁ। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন। জি প্রসঙ্গটা কিন্তু আমি তুলিনি, প্রসঙ্গটা তুলেছেন আমাদের যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে ইসলামী আন্দোলনের হলে এরকম কেন, যেহেতু উনি ইসলামের উদাহরণ দিয়েছেন অতএব আমাকে তো দৃষ্টান্ত দিতেই হবে। ব্যাস, না হয় একদম আমি- পরিষ্কার। নবী রাসূলের হ্যাঁ মানব- একদম পরিষ্কার। আমি আলাপটা দীর্ঘ করতাম কারণ অনেকগুলো পয়েন্ট ছিল, কিন্তু আরো খবর রয়েছে আমার হাতে, সেগুলো নিয়েও আলাপ করবো। এবং আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা একটা দীর্ঘ সময় আমাকে দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী নিয়ে কথা হলো, হলফনামা ইস্যুটা নিয়ে কথা হলো, এবং আলোচনাটা এমন একটা জায়গায় গেল যেখান থেকে আরেকটু সময় আলাপ করতে পারলে ভালো হতো, কিন্তু তারপরেও আমাদের মৌলিক অংশগুলো আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে 71 জানালে, থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 71 জানালে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে। এবং দর্শক, এ পর্যায়ে আরও একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হলো, তাকে আটক করা হলো সস্ত্রী, তারপর থেকে আসলে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় যেমন উঠছে, এটা নিয়ে কিন্তু এখন বিশ্বমহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আলোচনার মাঝখানে একটু আগে মানে ঘন্টা দুয়েক আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন যে নিকোলাস মাদুরোকে সস্ত্রী নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং সেখানে একটি জাহাজে তাদেরকে রাখা হয়েছে। একটা ছবি তিনি শেয়ার করেছেন, তারপর থেকে সমালোচনাটা আরও বাড়ছে এবং বলা হচ্ছে পুরো বিষয়টা যুক্তরাষ্ট্র নিজেরাই বিচারের কাজটা করবে, এবং একই সঙ্গে ভেনেজুয়েলায় যে সরকারটা তৈরি হবে সেটা মূলত যুক্তরাষ্ট্রের একটা ছায়া সরকার। আমরা বিষয়টি নিয়ে আলাপ করব। আমার সঙ্গে শুরু থেকেই আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন অধ্যাপক আনিসুর রহমান। অধ্যাপক আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে খুব চমৎকার বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে পারি, সেরকমই ছোট করে একটু জানার চেষ্টা করব। মানে আজকের এই ঘটনার আগে এর
আমরা দেখেছি পানামায় একই ঘটনা ঘটেছে, সেখানেও লাতিন একটা দেশ, পানামার উপরে যুক্তরাষ্ট্রের আগ্রাসন হয়েছে, সেখানকার প্রেসিডেন্ট নিয়ে চলে গেছে। ইরাকের ক্ষেত্রে হয়েছে প্রেসিডেন্ট সাদ্দাম, এবং এই ইরাক বলুন পানামা বলুন তারা কোনো একটা সময় যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু ছিল। হন্ডুরাসের ক্ষেত্রে আমরা একইটা দেখলাম, এবং আজকে আমরা কথা বলছি নিকোলাস মাদুরোকে নিয়ে, ভেনেজুয়েলাকে নিয়ে। মানে আমরা কি বুঝলাম আসলে, যুক্তরাষ্ট্রের কথা মতো না চললে সেই দেশে ঢুকে প্রেসিডেন্টকে নিয়ে চলে যেতে পারবে এবং অন্যান্য দেশগুলো সব নিন্দা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। মানে কি দেখছি আসলে? না, ইনক্রেডিবল একটা মার্কিন অ্যাটাক এখানে, অবিশ্বাস্য। এবং ইউএস তার যে আপনার সুপার পাওয়ারের যে লেজিটিমেসি করে দুইটা ভাবে, একটা হচ্ছে মিলিটারি অ্যাটাকের মাধ্যমে তারা তাদের সুপ্রিমেসিটিকে এস্টাবলিশ করতে চায়, আর একটা হচ্ছে যে ইকোনমিক এম্বার্গো দিয়ে তাদের সুপ্রিমেসিটিকে এস্টাবলিশ করতে চায়। আজকে যে অ্যাটাকটা হয়েছে সেটা হচ্ছে ইনক্রেডিবল ইন এ সেন্স। ওয়ার্ল্ড যে নর্মসগুলো আছে, এই নর্মসগুলো 1990-তেও আপনার হয়েছিল, পানামাতে অ্যাটাক করেছিল ইউএসএ এইভাবে, এবং ইন্টারন্যাশনাল আইনের ভায়োলেশন করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অ্যাটাক করে আপনার ওই দেশের প্রেসিডেন্টকে সপরিবারে ধরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ধরনের লয়ের একদম ভায়োলেশন। বাট এখানে বেশ কিছু বিষয় সুস্পষ্ট। ভেনেজুয়েলার সাথে কিন্তু ইউএস এর রিলেশনটা আপনি গত অগস্ট মাস থেকে দেখবেন যে ইউএস সবসময় আপনার তেলের উপর এম্বার্গো দিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাদক চোরা কারবারি হিসেবে অভিহিত করেছে। সো এখানে ভেনেজুয়েলার ল এনফোর্সিং এজেন্সি, স্পেশালি মিলিটারি পাওয়ার্স, যেটা ভেনেজুয়েলা এ পর্যন্ত শো আপ করেছে, সেটা কিন্তু আজকে আপনার সুস্পষ্টভাবে দেয়ার ইজ নো মিলিটারি পাওয়ার ইন ভেনেজুয়েলা, এবং তাদের কোনো সেফটি নেই, ওন সিকিউরিটি সিস্টেম ইজ ভেরি পোর, সেটাকে কিন্তু আপনার প্রুফ করেছে। সুতরাং এই বিভিন্ন দিক থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন যে এটা একটা মার্কিন আগ্রাসন, এবং এই আগ্রাসনে ভেনেজুয়েলা যে অসহায় আত্মসমর্পণ করেছে, সেটার একটা চিত্র আমরা বিশ্ব মিডিয়াতে দেখতে পাচ্ছি। খুব স্পষ্ট করে বলেন। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বরাবরই বিশ্লেষণগুলো দেন এবং এটা নিয়ে আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘ সময়। আপনার কাছ থেকে একটা ভালো ধারণাও একটু পেতে চাই। জর্জ ডাব্লিউ বুশ হোক, বারাক ওবামা হোক, জো বাইডেন হোক, কিংবা ডোনাল্ড ট্রাম্প হোক, রিপাবলিক হোক বা ডেমোক্রেট হোক, আমরা দেখি মার্কিন ফরেন পলিসিটাই কেন যেন এরকম। আপনার দেশ মানে এটা আপনার না, আপনি যতই সার্বভৌম হন না কেন। আমি যদি মার্কিন প্রেসিডেন্ট হয়ে থাকি তাহলে যখন ইচ্ছা তখন আমি সেটা অ্যাক্সেস করতে পারি। এই মাইন্ডসেটটা কি এই 2025 সালেও কি একটু হলেও খর্ব করা হয়নি, বা সেই সম্ভাবনাও কি নেই? আপনি যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নের যৌক্তিকতা খুবই বেশি, এবং এটা হওয়া উচিত ছিল, বাট হয়নি। দিস দ্য রিয়ালিটি। আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি আজকে 2025 সাল শেষ করে 2026-এ পা দিয়েছি, এবং নতুন একটা বছর শুরু হয়েছে, এবং 2026 সাল মানে আধুনিক বিশ্বের এর চেয়ে তো আর আধুনিক নেই, অর্থাৎ সর্বশেষ সময়টাতে আমরা অবস্থান করছি, তাই না? মানে কন্টেম্পোরারি সিচুয়েশন, অর্থাৎ আজকের আগের দিন গতকাল ছিল, অর্থাৎ আজকে হচ্ছে আজকে লাস্ট সময় যে চলমান, সেই চলমান সময়ের শেষ সময় আমরা এখন। সেই জায়গা থেকে বলছি এর চেয়ে তো আধুনিক সময় হয় না। সেই আধুনিক সময়ে বিশ্বে এরকম একটা নিকৃষ্টতম ঘটনা, জঘন্যতম ঘটনা দেখতে হচ্ছে, যে একটা দেশ আর একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে একেবারে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে ধরে এনে চোখ বেঁধে নিয়ে আমেরিকার আইনে বিচার করবে। তার বিচার করার অধিকার তাকে কে দিল? প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করার, তাকে আটক করার, তাকে ধরার, তার দেশে অভিযান চালানোর অধিকার দিল কে? এবং আমি খুব লজ্জিত হচ্ছি, আমরা এই আলোচনা যখন করছি তখন বিশ্বে জাতিসংঘ নামক একটা সংস্থা রয়েছে, যারা পৃথিবীতে নাকি শান্তির নহর বয়ে দেবে বলে প্রতিষ্ঠা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তো নিজেকে শান্তির দূত বলে, এবং তিনি নোবেল পুরস্কার প্রত্যাশা করেছিলেন, এবং এর পক্ষে তিনি নিজে কথা বলেছেন যে কেন তাকে নোবেল দেওয়া উচিত। এই সমস্ত কারণে তাকে নোবেল দেওয়া উচিত, এটি তো তার কাজ। হ্যাঁ, নোবেলের আগে, নোবেল পুরস্কার বিতরণের ঠিক আগ মুহূর্তে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমেরিকা, এবং এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। এবং ইসরায়েল যে আমেরিকার সাথে তখন যুদ্ধে জড়িয়েছিল, সেটাও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করেছিল ইসরায়েল। তার মানে দাঁড়াচ্ছে কি? এবং ইরানের উপরে হামলা চালানোর
পরপরই খুব দ্রুতই ডোনাল্ড ট্রাম্পকে হয়তো কেউ খেয়াল করে দিয়েছে, স্যার আপনার নোবেল পুরস্কার তো জুড়ে ছুটে যাচ্ছে। যাবে, আপনি যদি এইভাবে হামলাটা কন্টিনিউ করেন তাহলে তো আপনার নোবেল পুরস্কার পাবেন না, আপনি বন্ধ করার ব্যবস্থা করেন। তাড়াতাড়ি তিনি চাপ দিলেন ইসরায়েলকে, বা ইসরায়েলকে বলে যে আমি চাপ দেওয়ার কথা বলছি, তুমি থামো, আমি যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করছি। এই তো নাটক একদম। মানে। এবং আমি আরও একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পাগলাটে লোক বলেন, তিনি কখন কি করেন না করেন এর কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো খানিকটা ঠিক, কিন্তু বাস্তব কথা হচ্ছে কি যে আপনি যেটা বলছিলেন 8-10টা মার্কিন প্রেসিডেন্ট যেভাবে ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করে এসেছেন এবং অনুসরণ করেছেন, ডোনাল্ড ট্রাম্প ঠিক তাই করেন। এবং আমি দেখি যে কোনো কোনো ক্ষেত্রে তিনি একটু বেশি করেন, বিশেষ করে মুসলিম দেশগুলোর ব্যাপারে এবং ইসরায়েলের ব্যাপারে তার যে নীতি, এটা টু মাচ এক্সেসিভ, টু মাচ এক্সেস, অনেক বেশি আগ্রাসী এবং অনেক বেশি ইসরায়েলকে ওন করেন, ইরানকে মারতে পারলে ছাড়েন না, ওপাশে রাশিয়ার সাথে কোনোভাবে মিলেমিশে একটু ম্যানেজ করে চলাচল, তার কোনো না কোনো জায়গায় সমস্যা আছে যার কারণে রাশিয়ার সাথে ম্যানেজ করে চলার চেষ্টা করে। একদম, মানে কিন্তু হ্যাঁ, আমি আইপিএল অন্যদিকে ব্যাপারটা তা না। আইপিএল নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে এই আলাপে একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক আনিসুর রহমান ছোট করে একটা বিষয় একটু বলবেন। মানে এই ঘটনার পর আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্ট সেকশনগুলো ফলো করছিলাম, সাধারণ মানুষ আসলে একটা কথা খুব চমৎকার করে বললেন, তাদের সাধারণ মাথা থেকে এই বিষয়গুলো এসেছে কিন্তু কোনোভাবে এড়ানো যায় না। তারা বলছেন যে যতবার মার্কিন হামলা হয়, অনৈতিক হামলা হয়, ততবারই গোটা বিশ্ব ক্ষোভে ফুঁসতে থাকে, নিন্দা জানাতে থাকে। এখন আসলে সে নিন্দা জানাটাও নিন্দার কারণ হয়ে যাচ্ছে, কারণ তার নিন্দার বাদে আর কিছুই করতে পারেন না। মানে কেন আসলে এই জিম্মি দশা? গোটা বিশ্বকে তো জিম্মি করে ফেলেছে ধরতে গেলে তারা। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির কোনো ধরনের চেঞ্জ আসে না, তাদের প্রেসিডেন্ট যে পরিবর্তন হয়, ধরেন এক পার্টি আরেক পার্টি ক্ষমতায় আসে, বাট দেয়ার ফরেন পলিসি এক্সিস্ট ইন দ্য সেম ওয়ে। তাদের ফরেন পলিসি একটা নির্দিষ্ট বাউন্ডারিতে চলে। এখন তাদের ফরেন পলিসিতে যেটা থ্রেট মনে হয় বা তাদের যেটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে, যেমন ভেনেজুয়েলাতে তাদের তেলের ইন্টারেস্ট আছে, ভেনেজুয়েলার গভর্নমেন্টটা প্রো আমেরিকান না, সুতরাং তারা একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চায়। ভেনেজুয়েলার তেল সম্পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মার্কিন মানে বিশ্ব আপনার হলো যে মানুষের যে এক্সপ্রেশন বা মানুষের যে এক্সপেকটেশন, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট ফর আমেরিকান ফরেন পলিসি। আমেরিকান ফরেন পলিসি পাবলিক অপিনিয়নটাকে আপনার অতটা গুরুত্ব দেয় না, যতটা গুরুত্ব দেয় আমেরিকান যে রাষ্ট্রের যে ইন্টারেস্ট সেটাকে তারা ফোকাস করে। সুতরাং আমেরিকা এই ধরনের অ্যাটাক করবে, বিশ্ব মিডিয়াতে এই ধরনের তোলপাড় হবে, দ্যাট ইজ নট দেয়ার হেডেক। তাদের হেডেক হচ্ছে তারা কি চেয়েছে এবং তাদের ইন্টারেস্টটা এস্টাবলিশড হয়েছে কিনা। এখন আমেরিকা সাধারণত আপনার হলো যে রাশিয়ান বলয়ের যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে অ্যাটাক করতে একটু ভয় পায়। আপনি যদি দেখেন যে ল্যাটিন আমেরিকাতে 2টা কান্ট্রি আছে, তারা কমিউনিস্ট বা সোশ্যালিস্ট কান্ট্রি, বাট এখন রাশিয়ার যে 1990-এর পরে রাশিয়ার যে ধরনের পতন, এই পতনটা আপনার আমেরিকাকে ইউনিপোলার ওয়ার্ল্ডে খুব বেশি পরিমাণে শক্তিশালী করেছে। সুতরাং একটা শক্তিশালী রাষ্ট্রকে কন্টেস্ট করার জন্য মানে ওয়ার্ল্ডের যে আরেকটি পোলার দরকার, আরেকটি মানে আপনার শক্তিধর একটা মানে আপনার রিজিওনাল একটি শক্তি বা পাওয়ারের প্রয়োজন, সেটা কিন্তু ল্যাটিন আমেরিকাতে নাই। সুতরাং ল্যাটিন আমেরিকা বা আমেরিকাতে ইউএসএ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং তাদের পলিসিগুলোকে তারা ইমপ্লিমেন্ট করতে। তার মানে আমি মানে আরেকটা শেষ করবো, বিরতিতে যাব, কেবল এই অংশটা আমরা তাহলে ধরে নিব যে আরেকটা সাদ্দাম বা আরেকটা নারিগা বা আরেকটা গাদ্দাফি আমরা দেখতে যাচ্ছি অনেকটাই, এবং আমাদের কিছু করার নেই, আমরা কেবল আলাপটাই করতে পারি এভাবে। অনেক ধন্যবাদ। এটা নিয়েও দীর্ঘ আলাপ করা যেতে পারতো, কিন্তু হাতে আইপিএল এর প্রসঙ্গটাও রয়েছে, সেটা নিয়েও কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এই রাতেও আমাদেরকে সময়টা দিয়েছেন, কারণ আপনার বিশ্লেষণটা খুব দরকার ছিল আমাদের কাছে। দর্শক, আরও একবার বিরতি নিচ্ছে 71 জানালে আমাদের সঙ্গে থাকবেন। ভারতে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বিতর্কের মুখে নানামুখী বক্তব্য, শেষমেশ মোস্তাফিজকে বাদই দিতে হচ্ছে এবং বাদই দেওয়া হলো। তারপর আমরা দেখতে পেলাম নানামুখী নেতিবাচক মন্তব্য, ক্ষোভ, প্রতিক্রিয়া সব কিছু জানানো হয়েছে, কিন্তু দিন শেষে আলোচনাটা গিয়ে ঠেকেছে এটা কি আসলে পাকিস্তানকে যে চশমা দিয়ে ভারত দেখছে সে একই চশমা দিয়ে আসলে বাংলাদেশ কেউ দেখছে কিনা। আমি একটু কথা বলতে চাই, ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ফয়সাল তিতুমির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি সময়টা দিচ্ছেন। আপনার ক্রীড়া সাংবাদিকতার এই দীর্ঘ কেরিয়ার তো বটেই, একই সঙ্গে গোটা বিসিবি বলছে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। আপনার কাছে ছোট করেই সাধারণ মানুষের একটা প্রশ্ন দিয়ে জানতে চাই, যারা আসলে আপনার বিশ্লেষণগুলো শুনতে চান তাদের দিক থেকেই,
মানে এটা আসলে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো নাকি বাংলাদেশকে বাদ দেওয়া হলো? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিকেটটা কলুষিত হলো, রাজনীতির কালো থাবা এখানে পড়লো, যেটা সবসময় আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে চাই, বলি সবসময় যে ক্রিকেটটা বা স্পোর্টস রাজনীতির বাইরে থাকবে, কিন্তু সেটা হলো না। এবং এটা আসলে খুবই দুঃখজনক, কারণ এই আওয়াজটা ধরুন সোশ্যাল মিডিয়ায় উঠতে পারে, দু একজন কেউ একটা প্রতিবাদ জানাতে পারে, হ্যাঁ মোস্তাফিজ আসলে আমরা দেখে নেবো, হুমকি টমকি দিতে পারি, কিন্তু সেটার জন্য একেবারে সরকার পর্যন্ত নড়ে যাবে, তাদের ডিসিশন বদলে ফেলবে, তারা এক মোস্তাফিজকে উইথড্র করে নেবে আইপিএল থেকে। এবং এই কারণেই আরো নানান প্রশ্ন উঠছে, খোদ ভারতের ভেতর থেকে সমালোচনা হচ্ছে। কংগ্রেস রাজনীতিকরা শশী থারুরের একের পর এক টুইট গুলো যদি লক্ষ্য করেন, সেটাতে আসলে স্পষ্টতই বলা হচ্ছে যেটা আসলে পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড, এবং অবশ্যই এখানে ধর্মীয় বিদ্বেষের বিষয়টা তো উঠেই আসে। কিন্তু একই সাথে যেহেতু সামনের মাসেই সেখানে বিশ্বকাপ হতে যাচ্ছে, কিছুক্ষণ আগে বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসটি অনেকের চোখে পড়ার কথা। তিনি সেখানে স্পষ্ট করেই বলেছেন যে তারা আইসিসি কে বিসিবি যাতে যোগাযোগ করে এবং বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়, সেই ব্যাপারে তারা কথা বলতে চায়। একই সাথে আইপিএল এর সম্প্রচার বন্ধ হতে পারে। সো থিংস আর গেটিং নাস্টি আমি বলবো, বিকজ এটা আসলে হতে পারে না স্পোর্টসে। আপনি একটা কিছু করবেন, আপনি খেলা শেষে হাত মেলাবেন না, আপনি মুখে আসতে দেবেন না, দিন শেষে কি হয়, স্পোর্টসটা ক্ষতিগ্রস্ত হয়। স্পোর্টসকে যেখানে বলা হয় স্পোর্টসম্যানশিপ, স্পিরিট, নানান কথাবার্তা আমরা শুনি, কিন্তু ইদানিং বিশেষ করে প্রবাবলি সাবকন্টিনেন্টে সেটা আরো বেশি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং কিন্তু ফয়সাল তিতুমির, আসলে কি এরকম, হ্যাঁ এরকম কি মানে সমাধান কখনো সম্ভব কিনা? মানে ধরুন ডক্টর ইউনূসও যদি খোদ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করে এটা নিয়ে, তাও কোনো সমাধান হবে কিনা? কারণ এই দাবিটা উঠেছে খোদ মৌলবাদী কিছু গোষ্ঠী, মৌলবাদী বলছি এই অর্থে কারণ সেখানে মুসলমান হিন্দু সব মহলই আমরা দেখতে পাচ্ছি, সেখানে অল ইন্ডিয়ান যেই ইমাম আছেন তাদের অ্যাসোসিয়েশনও আসলে এই সিদ্ধান্তকে সাপোর্ট দিয়েছেন, এবং ওখানে যত তান্ত্রিক বাবারা আছেন তারাও আসলে এই ব্যাপারটাগুলো সাপোর্ট দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যখন এদের দিক থেকে, শিবসেনাদের দিক থেকে এই কথাগুলো আসে, তখন আসলে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র সেটাই করবে, রাষ্ট্র যেটাকে সমর্থন করতে চায়, যাদেরকে পেছন থেকে মদদ দিতে চায়, রাষ্ট্রের কিছু মানুষ যাদেরকে মনে করে যে তাদের কথাই বলছে হয়তো বা তারা, সে কারণে রাষ্ট্র তাদেরকে সমর্থন করবে। এটাই সাধারণত হয় পৃথিবীর সমস্ত দেশেই, আমরা দেখি কাউকে না কাউকে ব্যবহার করা হয়। এখানে আসলে মুস্তাফিজের বলা হচ্ছে যে, কিন্তু মুস্তাফিজ যে জন্য সরানো হলো, যারা এটা করলেন তারাও আসলে কারো না কারো হাতের পুতুল, ব্যবহৃত হচ্ছেন, হয়তো তারা সেটা এখন বুঝতে পারছেন না। তো এইটা হচ্ছে খুবই দুঃখজনক আসলে, ক্রিকেটের জন্য একটা স্যাড, স্পোর্টস এর জন্য একটা খুবই আমি বলবো ডিসঅ্যাপয়েন্টিং একটা ডে। এবং যেটা বললাম, সামনে আসলে আরো অনেক কিছুই তার মানে হয়তো আমাদের দেখতে হতে পারে, যেটা খুবই খুবই আনএক্সেপ্টেবল সবার জন্যই অ্যাজ এ ক্রিকেট ফ্যান। সব শেষ একটু বলবেন, মানে বিসিবি তাদের দিক থেকে প্রতিক্রিয়া জানাবে এবং কিছু কিছু আমরা সেটাও পাচ্ছি। অনেকে এটা জানতে চাইছেন, একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আসলে মুস্তাফিজের জন্য বরাদ্দ ছিল, 9 কোটি রুপিরও বেশি, এটা কি উনি পাবেন? এরকম কোনো ডিসিশন কি এসেছে? না, এটা ওনার পাওয়ার কোনো স্কোপই নাই। 9,20,00,000 হচ্ছে তার ভারতীয় মুদ্রায় তাকে কেনা হয়েছিল, এবং এই টাকাটাও তিনি আসলে পুরোটা পেতেন না। সাধারণত আইপিএল যেটা হয়, আপনি যে টাকা দিয়ে কিনবেন সেই টাকাটার আপনি প্রতি ম্যাচের উপরে আসলে আপনি বেসিস করে টাকাটা পাবেন। সো তিনি যতগুলো ম্যাচ খেলেন ততগুলো টাকা পেতেন। এখন যেহেতু কোনো ম্যাচই খেলছেন না, তো কোনো টাকা পাওয়ার অপশন নেই এখন, বরং সেই টাকাটা কলকাতাকে পেতে গেলে একটা, কারণ ওই টাকাটা এর মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিল ডিসবার্স করে নিয়েছে, ফলে আবার তারাই বলছে যে তারা কলকাতা আরেকটা রিপ্লেস বা অন্য কাউকে কিনতে পারে, সেটার জন্য ওই টাকা এখন আসলে কলকাতাকে অপেক্ষা করতে হবে আইপিএল কখন তাদের ওই টাকাটা ফেরত দেয় গভর্নিং কাউন্সিল, সেটা নিয়ে তারা অন্য কাউকে কিনবে। তবে মুস্তাফিজ আসলে হটকেক, কারণ সামনে আইপিএল না হলে পিএসএল এ তাকে ডিরেক্ট সাইনিং করবে কেউ না কেউ, এবং সেখানে তিনি যাবেন। এই মাত্র তিনি আইএল টি20 খেলতে খেলতে চলে এসেছিলেন বিপিএল এর জন্য। ব্যক্তি মুস্তাফিজের জন্য আসলে ক্রিকেটের অবারিত সুযোগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে যেই ন্যাস্টি জিনিসটা ঘটলো আপনি বললেন, সেটা আসলে ক্রিকেটের স্পিরিটের সাথে বলুন, জেন্টলম্যান গেম হিসেবে বলুন, কোনো কিছুর সাথে আসলে যায় না। সিরাজুল ইসলাম, ফয়সাল তিতুমির তো দীর্ঘদিন ধরে আসলে ক্রীড়া সাংবাদিকতা করছেন, ওনার বিশ্লেষণটা তো আমরা শুনলাম, এবং আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল এই স্পোর্টস জার্নালিজম দিয়ে। আমি শুধুমাত্র এই আইপিএল ইস্যুতে আপনার অবজারভেশনটা জানতে চাই। আমি এই আলোচনায় যাওয়ার আগে তিতুমিরকে একটু ধন্যবাদ জানাই। তিতুমির চমৎকারভাবে বলেছেন। তিতুমির আমারও খুব প্রিয় একজন ক্রীড়া সাংবাদিক। তিতুমিরকে আমি খুব পছন্দ করি। তিতুমিরের সাথে আমার এর আগেও বিভিন্ন সময় কথা হয়েছে, যমুনা টেলিভিশনের হাউসেও কথা হয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম, এই আলোচনায় যাওয়ার আগে আমি দুটো বিষয়ে একটু ছোট্ট ছোট করে কথা বলি। মৌলবাদের বিপদটা নিয়ে, এই মৌলবাদ যে ফরম্যাটে, যে নামে, যে সম্প্রদায় থেকে, যে ধর্ম থেকে আসুক না কেন, এটা যে ভয়াবহ, এটা যে বিশ্বের জন্য, মানবতার জন্য, খেলাধুলা থেকে শুরু করে সব জায়গার জন্য বিপজ্জনক, এটা আসলে আমাদের বোঝা দরকার, খুব গুরুত্ব দিয়ে বিষয়টা বিবেচনা নেওয়া দরকার।
এর বিরুদ্ধে কাজ করা উচিত। জি। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ভারতে যে ঘটনা ঘটছে, ভারতের কারণে, এই মৌলবাদী রাজনীতির কারণে যেমন প্রতিবেশী দেশগুলোর ভেতরে সম্পর্কের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, আঞ্চলিক ভূ রাজনৈতিক সম্পর্ক সংকট তৈরি হচ্ছে, এরপরে পাকিস্তানের সাথে ভারতের বিশেষ করে ক্রিকেট ম্যাচ, আপনি খেয়াল করুন যে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানে সবসময় পত্রিকায় শিরোনাম করাতো যে আজ ভারত পাকিস্তান মহারণ, মানে মহারণে নামছে দুই দেশ, এইরকম। মানে ভারত পাকিস্তানের ক্রিকেট মানে মানে বিশ্বে একটা মানে অন্যরকম সাড়া পড়ে যাওয়া, অন্যরকম একটা উত্তেজনা। আমাদের বাংলাদেশেও, ভারতও কেউ না, আমাদের পাকিস্তানও কেউ না, সিম্পলি দুটো দেশকে যদি সমর্থন করে ক্রিকেট প্রেমীরা যে কী রকমের উন্মাদনায় ভুগেছে, ভেসেছে। অথচ এই ভারতের কারণে, মেইনলি ভারতের কারণে এই ভারত পাকিস্তান ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আপনি কি মানে শব্দটা ঠিক বলছেন, ভারতের কারণে নাকি বিজেপির কারণে, কি বলবেন? আসলে ভারত এখন ব্যাপারটা হয়ে গেছে কি, ভারতের কারণ বলতে 1995 সালে, 92 পরে 95 না 96 যে ম্যাচ বিশ্বকাপটা হলো, 96, তখন কি বিজেপি ক্ষমতায়? মনে হয় না। তখন কংগ্রেস ক্ষমতায় সম্ভবত, যতদূর মনে পড়ে। তখন কিন্তু আপনার নিশ্চয়ই খেয়াল আছে, ভারত পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ, ইডেন গার্ডেন যে ম্যাচটা হয়েছিল, সেখানে কি করেছিল ভারতের দর্শকরা? আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটা বিজেপির সাথে না, প্রশ্নটা হচ্ছে যে ওই দেশের দর্শকদের এবং একটা বিরাট সংখ্যক মানুষের মননে এই মৌলবাদ প্রথিত হয়েছে এবং এটা করা হয়েছে। একদম। আমি সবশেষ ফয়সাল তিতুমির আপনার কাছ থেকে একটা মন্তব্য একটু নিতে চাই। মানে আপনি নিজে একজন গণমাধ্যম কর্মী, দৃষ্টি দিয়ে একটু বলবেন তাদের গণমাধ্যমগুলো আসলে এই পালে কতটা হাওয়া দিয়েছে, যেটাকে আমরা গদি মিডিয়া বা এরকম বিভিন্ন নাম শুনতে পারি? যে অনেক হাওয়া দিয়েছে আসলে সত্যিকার অর্থে, এবং মিডিয়াগুলোর এখনকার রিয়াকশনও দেখলে যেন মনে হবে যে দে ওয়ান্টেড ইট, যেটা খুবই আনফর্চুনেট। এবং এক্ষেত্রে আসলে ভারতীয় মিডিয়ার প্রায়ই আমরা দেখি গণমাধ্যমের সাংবাদিকতা, নীতি নৈতিকতা নিয়ে কথা হয়। আপনারা যে বিষয়ে আলোচনা এবং যে প্রশ্নটা আমাকে করেছিলেন, সেই প্রশ্নটার আমি একটু 30 সেকেন্ড সময় নেবো। সেটা হচ্ছে যে দেখেন, এই সময় কিন্তু রাজনাথ সিং দিল্লিতে গিয়েছেন, জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন। সো পলিটিক্স কিন্তু দুই দেশ, সেখানে ঠিকই তারা শীর্ষ নেতৃত্ব দেখা করছে, কিন্তু ক্রিকেটে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে সেখানে খেলতে দেওয়া হলো না। এবং এই প্রশ্নটা কিন্তু খোদ ভারত থেকে উঠেছে যে তাদের আসলে ফরেন নীতি, ফরেন পলিসি কারা নেয়, সরকার নেয় নাকি কোনো সংগঠন নেয়, কোনো হিন্দুত্ববাদী সংগঠন নেয়? সো খুবই স্পষ্ট আসলে বিষয়টা। এবং সামনের দিনে আসলে আর কি দেখার অপেক্ষা করতে হবে, সেটা আসলে সত্যি শঙ্কা জায়গা নিয়ে। অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির আপনার চমৎকার বিশ্লেষণের জন্য, এবং আপনাকেও ধন্যবাদ সিরাজুল ইসলাম, একটা দীর্ঘ সময় ছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ আপনার সঙ্গে হলো। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাকে পাবো। দর্শক, আপনাদের ধন্যবাদ একাত্তর চ্যানেলের সাথে থাকার জন্য। আগামীকাল আবারও দেখা হবে, থাকুন একাত্তরের সাথে।